নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের গল্প সুদীপ রায়চৌধুরীর লেখা গেস্ট হাউসে সেই রাত। রাত তখন প্রায় 9টা। রাজীব একটা বই নিয়ে বিছানায় ছোট্ট ল্যাম্পটা জ্বেলে শুয়ে পড়ল। যদিও মফস্বলের এদিকে এখনও ইলেকট্রিসিটির প্রচলনটা ভালোভাবে হয়ে ওঠেনি, তবুও গেস্ট হাউসটাতে ইলেকট্রিসিটি চালু আছে। বইটা হাতের সামনে ধরতেই বহু পুরনো কথা মনে পড়ে গেল রাজীবের। তা আজ থেকে প্রায় 25 বছর আগেকার কথা। কলকাতার কাছেই একটা শহরতলিতে থাকতো ওরা বলতে বাবা, 2 দিদি আর রাজীব। রাজীবের 1 বছর বয়সে মা ব্লাড ক্যান্সারে মারা যান। ছোট দিদি রাজীবকে কোলে পিঠে করে মানুষ করে, তাই দিদির ভূমিকাটা ওর জীবনে এক বিশাল অংশ জুড়ে রয়েছে। ছোটবেলা থেকে রাজীবের মাথা ভীষণ ভালো ছিল। স্কুল কলেজের পরীক্ষায় কোনোদিন প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। তারপর কলেজের পড়া শেষ করে ফিজিক্স নিয়ে রিসার্চ করতে আমেরিকা যাত্রা করে রাজীব। সেই তখনই শেষ দেখা দিদির সঙ্গে। তারপর আবার 1 বছর পরই খবর পায় যে ছোট দিদি একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন ইচ্ছা থাকলেও দেশে ফিরতে পারেনি রাজীব। তারপর বিদেশে আস্তে আস্তে 5টা বছর কেটে যায়। বিরাট নামকরা একজন ফিজিওলজিস্ট হয়ে রাজীব দেশে ফিরে আসে। কিন্তু তখন পৈতৃক বাড়িতে আর কেউই ছিল না। ঠিক 2 বছর আগেই বাবা মারা যায়। বড় দিদির বিয়ে হয়ে গিয়ে ফরেনে চলে যায়। ফলত সেই বাড়িটা এখন খাঁ খাঁ করছে। আর এরপরই রাজীবের জীবনে কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটে যায়, যার ব্যাখ্যা আজও পর্যন্ত করে উঠতে পারেনি। প্রথম ঘটনাটা ঘটে ওই পৈতৃক বাড়িতে। বাড়িটাতে কেউ নেই, শুধু বাড়িটা পড়ে থাকবে বলে রাজীব বাড়িটাকে বিক্রি করে দেওয়াই মনস্থ করে। যেদিন বাড়িটা বিক্রি হবার কথা তার আগের দিন ও রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই গোটা বাড়িটা বিকট অন্ধকার বলে কিছু বুঝে উঠতে পারল না। ঠিক তখনই মনে হলো পাশের ঘরে যেন একটা খুট খুট আওয়াজ হচ্ছে। ঠিক মনে হলো কেউ যেন কিছু সরাচ্ছে বা চুরি করছে। রাজীব পা টিপে টিপে বিছানা থেকে নেমে টর্চটা হাতে নিয়ে পাশের ঘরে গিয়ে টর্চটা জ্বালতেই মনে হলো যেন একটা ছায়া মূর্তি চট করে সরে গেল। কিন্তু তারপর ঘরের চারদিকে আলো ফেলেও দেখতে পেল না কোত্থেকে আওয়াজটা আসছে। আর টর্চ জ্বালানো মাত্রই আওয়াজটাও আর শোনা যাচ্ছিল না। কিছু বুঝতে না পেরে আবার ঘরে ফিরে আসছে। এমন সময় দমাস করে হঠাৎ ওর শোবার ঘরে একটা আওয়াজ শুনে ছুটে এসে দেখে যেখানে ও শুয়েছিল ঠিক তার মাথার উপর থেকে অনেকখানি জায়গা জুড়ে বিশাল এক সিমেন্টের চাঙড় ভেঙে পড়েছে। আর কিছুক্ষণ আগে হলে এতক্ষণে রাজীবের মৃতদেহটাই ওখানে পড়ে থাকত। তখনও রাজীবের কিছু সন্দেহ হয়নি। এর পরের ঘটনাটা ঘটে মাউন্ট আবুতে বেড়াতে গিয়ে। সারাদিন বেরিয়ে সন্ধ্যাবেলা গাড়িটা ড্রাইভ করে পাহাড়ের ওপর হোটেলে ফিরছে। এমন সময় মাঝপথে
হঠাৎ বুঝতে পারল গাড়িটা ব্রেক ফেল করেছে। ভীষণ অসহায় বোধ করতে শুরু করলো রাজীব। রাস্তার একদিকে গভীর খাদ, অপর দিকে উঠে গেছে পাহাড়। কোনো দিক থেকে কোনো সাহায্য পাওয়ার সুযোগ নেই। এমন সময় কিছু দূরে পাহাড় থেকে মনে হলো একটা ছায়া মূর্তি একটা পাথর ঠেলে দিচ্ছে। পাথরটাও তখন আস্তে আস্তে গড়াতে গড়াতে রাস্তার উপর এসে পড়ল। গাড়িটা দ্রুত বেগে পাথরটার দিকে যাচ্ছে দেখে রাজীব তাড়াতাড়ি ড্রাইভিং সিট থেকে পেছনের সিটে এসে বসা মাত্রই গাড়িটা গিয়ে ধাক্কা মারল পাথরটাতে, আর গাড়িটাও থেমে গেল। রাজীব প্রায় অক্ষত দেহে গাড়ি থেকে নেমে দেখল সামনের দিকটা একটু তুবড়ে গেছে, কিন্তু তারপর পাহাড়ের উপর দিকে তাকিয়েই কাউকে আর দেখতে পেল না। এই ঘটনাটা তারপর বহু লোককেই বলেছে, কিন্তু কেউই সে কথা বিশ্বাস করেনি। কারণ ওই পাহাড়ি অঞ্চলে যখন তখন অকারণে পাথর গড়িয়ে পড়ে, তার জন্য কাউকে ঠেলতে হয় না। কিন্তু তখন থেকেই রাজীবের মনে আস্তে আস্তে সন্দেহের বীজ বেড়ে উঠতে লাগলো। কিন্তু কোনো অদৃশ্য নিয়তি যে ওকে বারবার বাঁচিয়ে তুলছে, শত চেষ্টাতেও তা বুঝে উঠতে পারল না। এই ঘটনার মাত্র 4-5 মাস বাদে ও যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্স বিভাগে নিজের চেম্বারে বসে দুপুরবেলা কাজ করতে শুরু করেছে, তখন 2-3 মিনিট পর একজন আর্দালি এসে খবর দিল যে বাইরে একজন মহিলা ডাকছেন। শুনে রাজীব বাইরে বেরিয়ে চারদিকে তাকিয়ে যখন খুঁজে দেখছে যে কে ওকে ডাকছে, তখন পিছনে একটা হইচই শুনে দেখে ডিপার্টমেন্ট থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে সমস্ত লোক বেরিয়ে আসছে, আর গোটা বাড়িটায় শর্ট সার্কিটের জন্য আগুন ধরে গেছে। রাজীব যদি না বেরিয়ে আসতো তাহলে ওকেও হয়তো ওই আগুনে পুড়ে মরতে হতো। তখন রাজীবের মনে আবার সেই সন্দেহের কাঁটাটা খচখচ করে উঠল সেই অদৃশ্য নিয়তি সম্বন্ধে। আর ঠিক সেই সময় দরজায় হঠাৎ খটখট করে কড়া নাড়ার আওয়াজ। দরজা খুলে রাজীব দেখল গেস্ট হাউসের দারোয়ানটা বাইরে দাঁড়িয়ে রয়েছে। দারোয়ানটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় জিজ্ঞেস করল, এখনো ঘুমোননি স্যার? না, ঘুম আসছে না। তাড়াতাড়ি শুয়ে পড়ুন স্যার, এখানে আবার রাত বিরেতে নানা রকম উপদ্রব হয়। রাজীব আর কথা না বাড়িয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 12টা বাজতে চলেছে। ঘরের আলোটা নিভিয়ে দিতেই এক রাশ অন্ধকার এসে ঝাঁপিয়ে পড়ল ঘরটার মধ্যে। রাজীব আস্তে আস্তে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে গোটা গেস্ট হাউসের বাগানটাতে। এক অপূর্ব মায়াবী আলোয় ভরে গেছে চারদিক। রাজীব মুগ্ধ হয়ে চারদিকে দেখছিল। এমন সময় দেখল গেট পেরিয়ে সাদা শাড়ি পরা কে একজন মহিলা আস্তে আস্তে ওর ঘরের দিকে এগিয়ে আসছে। রাজীব খুব আশ্চর্য হয়ে গেল, কারণ এত রাত্রে ওই মহিলা কি করতে আসছে। ক্রমশ যখন ওই মহিলা জানালার তলায় এসে দাঁড়িয়ে ওপর দিকে চাইল, রাজীব এক প্রচণ্ড বিস্ময়ে হতবাক হয়ে গিয়ে দেখল 8 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া সেই ছোট দিদি দাঁড়িয়ে রয়েছে। তারপর রাজীবকে অবাক করে দিয়ে সেই ছায়ামূর্তি বলে উঠল, কিরে রাজীব, কেমন আছিস? রাজীব কোনো কথার উত্তর দিতে না পেরে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। তারপরই ছায়ামূর্তিটি মনে হলো একটু চঞ্চল হয়ে উঠল, আর দূরের দিকে একবার তাকিয়েই সেই শীতল কিন্তু অস্থির গলায় বলে উঠল, রাজীব বাবা, আর দেরি করিস না,
শিগগিরই তোর জিনিসপত্র নিয়ে বেরিয়ে আয়, নইলে ওই ডাকাতগুলো এসে পড়বে আর সমস্ত বাড়িটা লুটপাট করে বাড়িটা জ্বালিয়ে দেবে। কিন্তু রাজীবের মনে হলো কে যেন ওর পাটাকে মেঝের সাথে আটকে রেখেছে, ও নড়াচড়া করতে পারছে না। আর তখনই সেই ছায়ামূর্তি যখন ওর হাত স্পর্শ করল, সেই বরফ ঠান্ডা শীতল হাতের স্পর্শ পেয়ে আর দেরি না করে গেস্ট হাউসের থেকে বেরিয়ে এলো। তখন আর সামনে কাউকে দেখতে পাচ্ছে না, রাজীব শুধুমাত্র একটা নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছিল। রাজীবের মনে পড়ল ছোটবেলায় বাবা ছোট দিদিকে একজোড়া নুপুর গড়িয়ে দিয়েছিল। এরপর কিছু দূর গিয়ে একটা ঝোপের সামনে হোঁচট খেয়ে পড়ে গেল রাজীব। ব্যাস, চোখের সামনেটা কেমন অন্ধকার হয়ে গেল, আর কিচ্ছু মনে নেই রাজীবের। আস্তে আস্তে জ্ঞান ফিরে আসতে উঠে বসল রাজীব। প্রচণ্ড যন্ত্রণা করছে মাথাটা, ভার ভারও লাগছে। তারপর বাতাসে একটা পোড়া পোড়া গন্ধ পেয়ে পেছনে তাকাতেই দেখল কিছু দূরে গেস্ট হাউসটার পোড়া ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া পাক খেয়ে উপরে উঠে যাচ্ছে। আর তখনই তার মনে পড়ে গেল গত রাত্রের কথা। বুঝতে পারল গত রাত্রে ছোট দিদি এসেই ওই বিভীষিকার হাত থেকে ওকে বাঁচিয়ে দিয়েছে। আস্তে আস্তে বুঝতে পারল রাজীব যে দিদির আত্মাই ওকে এতদিন সব বিপদ থেকে রক্ষা করে এসেছে, আবার সেই আত্মাই গত রাত্রে ওকে বাঁচিয়েছে। রাজীব এরপর উঠতে গিয়ে হঠাৎ দেখল হাতের উপর রয়েছে ছোট ছোট একজোড়া নুপুর। তবে কি এই দুটোই ফেরত দিতে দিদি বারবার ছুটে আসতে চাইতো রাজীবের কাছে? কিচ্ছু বুঝতে না পেরে ক্লান্ত শরীরে স্টেশনের দিকে হাঁটতে শুরু করে রাজীব। গল্পটা এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিও বা গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।